টুডে ভারতে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতবর্ষ কি আবার টুকরো হচ্ছে। দেখুন, যে দিকে ভারতবর্ষের গতি প্রকৃতি যাচ্ছে, আমি বেশ কয়েকজন দুধের রাজনীতিবিদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে যেটা বলছেন যে আস্তে আস্তে ভারতবর্ষ এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, কয়েক বছরের মধ্যে হয়তোবা আবার একটা দাক্ষিণাত্য তৈরি হবে। দাক্ষিণাত্য মানে কি? দাক্ষিণাত্য হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো একেবারে ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যেতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো কি কি? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এই 5 রাজ্য কিন্তু ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। কারণ দেশের জিডিপির একটা বড় অংশ এই 5 রাজ্য দেয়। এই 5 রাজ্যের বেশিরভাগ পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। কেরল তার মধ্যে সবচেয়ে বেশি, তারপর তামিলনাড়ু, তারপর তেলেঙ্গানা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর কর্ণাটক। কেরলে প্রায় প্রতিটা বাড়িতে 2-3 জন করে বাইরে আছেন। দুবাইয়ে মনে রাখতে হবে, দুবাইয়ে গালফ নিউজ বলে যে খবরের কাগজটি বেরোয় তাতে শুধু আলাদা করে একটা পাতা থাকে কেরল নিউজ বলে। এই কেরলের লোকেরাই সব থেকে বেশি ট্যাক্স দেয় ভারতবর্ষকে, যেহেতু তারা বিদেশে থাকে। এবং দক্ষিণ ভারতের এই 5টা রাজ্য সব থেকে বেশি শিক্ষিত। তারা মনে করে যে ভারতবর্ষের চালিকা শক্তি তারাই, যেহেতু তারা বেশিরভাগ টাকাটা দেয়। এই 5টা রাজ্য কিন্তু আলাদা করে কখনো প্রকাশ্যে কখনো গোপনে বৈঠক করছে। কেন? তার কারণ হচ্ছে এই 5টা রাজ্যের মধ্যে প্রায় সবকটাতে একমাত্র অন্ধ্রপ্রদেশ বাদ দিয়ে, অন্ধ্রপ্রদেশে এখন টিডিপি সরকার, বিজেপির সঙ্গে তার সখ্যতা রয়েছে, বিজেপি কোয়ালিশনে টিডিপি আছে। কিন্তু মনে রাখতে হবে এই টিডিপির চন্দ্রবাবু নাইডুও কিন্তু বেশ কিছুদিন আগেও, লোকসভা নির্বাচনের কিছুদিন আগেও তিনি কিন্তু বিজেপি বিরোধী ছিলেন এবং আইএনডিএ জোটে তাকে মুখ করার কথা ভাবা হয়েছিল। এই চন্দ্রবাবু নাইডু এখন যেতে বাধ্য হয়েছেন এনডিএতে, কারণ তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। তাই তিনি সেখান থেকে বেরোতে পেরেছেন, আর বেরিয়ে এসে তিনি এনডিএ কে সমর্থন জানাচ্ছেন। কিন্তু তলে তলে তিনি বাকি 4 রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এই অন্ধ্রপ্রদেশকে বাদ দিয়ে বাকি 4 রাজ্যে বিল আটকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার নয়, রাজ্যপাল। প্রত্যক্ষ ইন্ধন রয়েছে এই রাজ্যগুলো, বলছে কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখবেন কয়েকদিন আগে দেশের সুপ্রিম কোর্ট বড় ভার্ডিক্ট দিয়েছে এবং সেই নির্দেশে বলা হয়েছে রাষ্ট্রপতিও 3 মাসের বেশি বিল আটকে রাখতে পারবেন না। দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। যদি রাষ্ট্রপতি 3 মাসের বেশি বিল আটকে রাখে তাহলে এই রাজ্যগুলো আবার সুপ্রিম কোর্টে যাবে। এই ভার্ডিক্টের পর তামিলনাড়ু 10টা বিল রাজ্য সরকারের, রাজ্যপালের অনুমোদন ছাড়াই পাস করে নিয়েছে নিজেরা এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে। ভাবুন, একটা রাজ্যে 3 বছর 4 বছর ধরে এক একটা বিলকে আটকে রেখে দেওয়া হচ্ছে। কেন? তার কারণ কি?
তার একটাই কারণ, বিরোধীরা যেন কোনো কাজ না করতে পারে, কোনো প্রকল্প যেন না করতে পারে। আর রাষ্ট্রপতির কাছে যাচ্ছে রাজ্যপাল হয়ে, রাজ্যপাল বলছে আমি জানি না, রাষ্ট্রপতি সই করবে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, তারপর সেটা ঠান্ডা ঘরে চলে যাচ্ছে। ভাবুন, একটা বিল যদি 3 বছর আটকে থাকে, একটা রাজ্যের কত বড় ক্ষতি। রাজ্য সরকার কোনো আইন পাস করতে না পেরে কোনো প্রকল্প করতে পারছে না। সুপ্রিম কোর্ট 142 নম্বর ধারায় পরিষ্কার করে বলে দিয়েছে রাষ্ট্রপতিও দীর্ঘদিন আটকে রাখতে পারবেন না। সুপ্রিম কোর্ট মনে করছে এর পিছনে রাজনীতি আছে। গতকাল আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এক সময় যাকে তৃণমূল কংগ্রেস সাংসদ জোকার বলেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই জগদীপ ধনখড় কিভাবে রাজ্যসভায় হাঁটেন, বসেন, চলেন, সেসব নিয়ে জোকার বলেছিলেন। তিনি মিমিক্রি করে দেখিয়েছিলেন কিভাবে জগদীপ ধনখড় হাঁটেন, চলেন, বলেন, আর সবচেয়ে তিনি রিঅ্যাক্ট করেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর জগদীপ ধনখড় যে কথা বলেছে, যে কথা বলেছেন তা বিজেপি নেতাদের থেকেও কয়েক কদম বেশি। তিনি একমাত্র রাজ্যসভার চেয়ারম্যান যিনি দেশের 146 জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন। এটা ভারতবর্ষে একটা ইতিহাস। তিনি একমাত্র উপরাষ্ট্রপতি যার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন এনেছিল বিরোধীরা। সেদিন যদি ভোট হতো, পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রাজ্যসভায় ব্যাপকভাবে থাকতো, এবং তাকে সেদিন হয়তো নো কনফিডেন্স মোশনের জন্য তাকে হয়তো উপরাষ্ট্রপতি পদ ছাড়তে হতো। বিজেপি সেদিন বিরোধীদের বুঝিয়ে ফেলেছিল যে না, ঠিক আছে, এবারটা থাক, দেখা যাবে। কিন্তু সম্প্রতি গতকালকে তিনি বলেছেন দেশের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে পারে না। ভাবুন একবার, সুপ্রিম কোর্ট দেশের রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে পারবেন না। রাষ্ট্রপতি দিনের পর দিন বিল আটকে রেখে দেবে, রাজ্যে কোনো কাজ হবে। এটা যদি কোনো সরকারের নয়, দেশের সাংবিধানিক সংস্থার প্রধানের কাজ হয়ে থাকে, বা তারপরে উপপ্রধানের কাজ হয়ে থাকে, তাহলে ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে সেটা খুব সহজে এই 5 রাজ্যের মুখ্যমন্ত্রীরা বুঝতে পেরেছেন। কারণ তারা মনে রাখতে হবে, আমাদের বাংলা, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, বাকি রাজ্যগুলোর থেকে তারা অনেক 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 বেশি মেধা সম্পন্ন, অনেক বেশি এগিয়ে রয়েছে। শিক্ষা, দীক্ষা সবকিছুতেই তারা অনেক বেশি এগিয়ে রয়েছে। তারা বুঝতে পারছে যে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না, কেন্দ্রীয় সরকার চায় না। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন কেরল সবথেকে বেশি জিডিপি দেয়, কেরল সবথেকে বেশি টাকা দেয় কেন্দ্রীয় সরকারকে, অথচ কেরলের প্রতি এত বৈষম্য কেন? তামিলনাড়ু তারপরে টাকা দেয়, কেন তামিলনাড়ুর প্রতি এত বৈষম্য? 3 মাস ধরে আটকে রাখা হয়। ভাবুন, দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপালরা বিল আটকে রেখে দেবে, একটা রাজ্যের কোনো উন্নয়ন হবে না, কেন্দ্রীয় সরকার ওখানে বসে বসে হাসবে, আর উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ভাবুন একবার, এই জগদীপ ধনখড় যিনি আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রায় প্রত্যেক দিন গালমন্দ করতেন। তার কথা নিয়ে প্রত্যেকটা দিন, প্রায় প্রত্যেকটা দিন তার কথা নিয়ে বিরোধীরা বলে উনি হলেন রাজনৈতিক নেতার থেকেও এক ধাপ এগিয়ে। আজ গতকাল তার মন্তব্যের পর আজ কপিল সিব্বল বলেছেন বিজেপির চেয়ারম্যান অর্থাৎ বিজেপির সভাপতিও বোধহয় কোনদিন হওয়ার কথা বলেনি, যা জগদীপ ধনখড় বলছেন সাংবিধানিক পদে থেকে। ভাবুন, উনি যা ইচ্ছা তাই বলে যাবেন, বাকিরা আর কেউ কিছু বলতে পারবেন না। কেন? তার কারণ হচ্ছে উনি হচ্ছেন উপরাষ্ট্রপতি, আর একজন বসে আছেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। বিরোধীরা বলেন এই দুটো পদ নাকি ছোট জগন্নাথের মতো।
আজও রাহুল গান্ধী এটা নিয়ে মন্তব্য করেছেন, অভিষেক মনু সিংভি মন্তব্য করেছেন, স্ট্যালিন বলেছেন জগদীপ ধনখড়ের উচিত বিজেপির চেয়ারে গিয়ে বসা, উপরাষ্ট্রপতি পদে নয়। এই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আরএসএস কে কয়েকদিন আগে বলেছিলেন এরা নাকি এত বেশি সমাজ সংস্কারক যা পৃথিবীতে আর কেউ নেই। তারপরে কপিল সিব্বলরা বলেছিলেন আপনি কেন একটা গণতান্ত্রিক দেশের উপরাষ্ট্রপতি, সাংবিধানিক পদে আছেন, আপনি কেন অন্য সংগঠনগুলোর কথা বলেন না? এই উপরাষ্ট্রপতি বিজেপির চেয়ারম্যান, বিজেপি সভাপতি জেপি নাড্ডার থেকেও এক ধাপ বাড়িয়ে কি বলেছিলেন যে ভারতবর্ষ আস্তে 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 হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে। এই উপরাষ্ট্রপতি যখন কৃষকরা বিদ্রোহ করছেন তখন বলেছিলেন এটা হচ্ছে একটা কুমিরের কান্না। ভাবুন, কৃষকরা ফসলের ন্যায্য মূল্য চাইছে আর ধনখড় বলছেন এটা হচ্ছে একটা কুমিরের কান্না। ইনি সাংবিধানিক পদে বসে আছেন, উপরাষ্ট্রপতি পদে। আমার প্রশ্ন হচ্ছে এই সব মানুষ যদি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে বসে থাকে তাহলে যদি রাজ্যগুলোর আর কোনো উন্নয়ন না হয় তারা তো বিদ্রোহ ঘোষণা করবে। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম রাজ্যপালের অনুমোদন ছাড়াই আইন পাস করেছে তামিলনাড়ু এবং সেই 10টা আইন লাগু হচ্ছে, প্রকল্প চালু হবে কয়েকদিনের মধ্যে। নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, সেই প্রকল্প আটকানোর ক্ষমতা কারণ নেই। প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করছে, প্রকাশ্যে। এমকে স্ট্যালিন আজকে গতকালের মন্তব্যের পর জগদীপ ধনখড়কে বলেছেন মশাই আপনাকে আর দেশের উপরাষ্ট্রপতি থাকতে হবে না, আপনি পদত্যাগ করুন। রাজ্যসভায় এই জগদীপ ধনখড় মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। রাহুল গান্ধীরা প্রায় বলেন যে লোকসভা এবং রাজ্যসভায় দুটো জায়গাতে উপরাষ্ট্রপতি এবং স্পিকার বিরোধীদের বলতে দেন না। তার মধ্যে জগদীপ ধনখড় এক কদম বেশি। কেন? জগদীপ ধনখড় শিক্ষিত মানুষ, আইনজীবী, কিন্তু স্ট্যালিন সিব্বল দুজনই আজকে বলেছেন দেশের আজ পর্যন্ত কোন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি এ ধরনের মন্তব্য করার সাহস পাননি, করেননি। জাতি ভাগ নিয়ে কোনো মন্তব্য করেননি, হিন্দু মুসলমান ভাগ নিয়ে কোনো মন্তব্য করেননি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় দেশ যদি আবার দেশের মধ্যেই দেশ যদি টুকরো হয় তাহলে তার জন্য দায়ী থাকবে এই সব সাংবিধানিক লোকেরা। এদের রাজনীতিবিদ হওয়াই উচিত, সাংবিধানিক পদে এদের বসার আগে 5 বার ভাবা উচিত। মনে রাখতে হবে আজকে বাংলায় যা হচ্ছে এর পিছনে শুধুমাত্র রাজনীতি, আর কিচ্ছু নেই। মুর্শিদাবাদ স্বাধীনতার পরেও দীর্ঘদিন বাংলাদেশের মধ্যে ছিল, সেই মুর্শিদাবাদ বাংলাদেশ থেকে ভারতে এসেছে। রাজনীতির যে অঙ্ক, রাজনীতির খেলায় আমরা যারা সাধারণ মানুষ চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। রাজ্যের কোনো উন্নয়ন হবে না। কেন? রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হবে। আর দেশে কি হবে? দেশে শুধুমাত্র ধর্ম ধর্ম আর ধর্ম, এটাই চলবে। কারণ ধর্মের জিগিরি যদি চলতে থাকে, মারামারি খুনোখুনি কাটাকাটি যদি চলতে থাকে,
তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, না জিনিসপত্রের দাম বাড়ছে, না গ্যাসের দাম বাড়ছে, না কারখানা তৈরি হয়নি, না বেকারত্ব, এসব নিয়ে মানুষের আর কোনো চিন্তা থাকে না। কারণ মানুষের তখন একটাই ভাবনা থাকে, আমার জীবনটা বাঁচাবো কি করে। আজ ভারতবর্ষের যে অবস্থা, ঠিক সেটা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে শুধুমাত্র এই শ্রেণীর রাজনৈতিক কারবারিদের জন্য। মনে রাখতে হবে, কোনো কিছু বলার আগে 5 বার ভাবা প্রয়োজন। আজ ভারতবর্ষ জুড়ে যা চলছে সবটা শুধুমাত্র রাজনীতির কারণেই। দেশে যদি ধর্মীয় বিভাজন চলতে থাকে, ধর্মে ধর্মে লাগালাগি চলতে থাকে, মন্দির মসজিদ গির্জা নিয়ে মারামারি চলতে থাকে, তাহলে মানুষের যে সাধারণ যে চাহিদাগুলো আছে, মানুষ কিন্তু দ্রুত সেগুলোর কথা ভুলে যেতে শুরু করে। তিনি তখন ভাবতে শুরু করেন যে আমি বাঁচবো তো, আমার বাড়িটা থাকবে তো। তখন গ্যাসের দাম বাড়লো, নাকি জিনিসপত্রের দাম বাড়লো, নাকি কে বাড়িতে বেকার আছে, ওসব ভাবার কোনো জায়গা থাকে না। মনে রাখতে হবে, আজকের রাজনীতিবিদরা বুঝে গেছেন যে এটা করেই মানুষকে ধোঁকা দেয়। আর সেজন্যই আমার একটা জিনিসই বলার থাকবে, আপনি আচরি ধর্ম পরের এসে খাও। জগদীপ ধনখড়দের উচিত সে পথেই চলা, নতুবা ভারত থেকে যদি দাক্ষিণাত্য আলাদা হয়ে যায়, তার জন্য দায় কারা নেবে সেটা জবাবদিহি করতে হবে হয়তোবা এই জগদীপ ধনখড়দের। নমস্কার।